পূর্বের পার্টে আমরা দেখেছি সারা তার চোখের উপরে বেশি জোর দিয়েছিল যাতে সে গাড়িটা দেখতে পারে, যার কারণে তার মাথায় ব্যথা শুরু হয় আর সে বেহুশ হয়ে গাড়ির নিচে পড়ে যেতে লাগে, কিন্তু ডন ঠিক সময়ে তাকে গাড়ি থেকে বাঁচিয়ে নেয়। এই পার্টে শুরুতে ডন সারাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিম আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে সারার। ফ্রেড বলে ভিনিকে বাঁচানোর চেষ্টা করার সময় সে বেহুশ হয়ে গিয়েছে, একটা গ্যাং ভিনিকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। এই কথা শুনে কিম রেগে যায় আর বলে সে যেই হোক না কেন আমি তাকে ছাড়বো না। ঠিক তখনই সারার জ্ঞান ফিরে আসে আর সারা তাড়াতাড়ি তার বোনকে বাঁচানোর জন্য বের হয়ে যেতে চায়, কিন্তু ডন তাকে শান্ত করিয়ে বলে এখন চুপ করে থাকো আর শুয়ে পড়ো। ওইদিকে ওই গ্যাং লিডার যে ভিনি আর শাওমুকে কিডন্যাপ করেছে তারা তাদের দুজনকে একটা জায়গায় বন্ধ করে রাখে আর বলে যতক্ষণ আমি টাকা ফেরত না পাবো ততক্ষণ তোমরা দুজন এখানেই থাকবে। অন্যদিকে ডন আর ফ্রেড নিজের মতো করে ওই নেশা জাতীয় জিনিসের ব্যাপারে রিসার্চ করে আর খোঁজ করে যে এইগুলো কোন জায়গায় বিক্রি করা হয়। আর অনেক খোঁজার পরে তারা ইনফরমেশন পেয়ে যায় যে একটা লোকাল মাফিয়া এই নেশা জাতীয় জিনিস বিক্রি করছে, তাও আবার ওই সব জায়গায় যেখানে স্কুল কলেজে স্টুডেন্ট বেশি থাকে। শুধু এতটুকুই না, ডন আর ফ্রেড মিলে ওই গ্যাংয়ের মিটিং এর জায়গার ব্যাপারেও খোঁজ বের করে। আসলে টিন টনিক নামের একটা উৎসবের আয়োজন করা হয় যেখানে কিশোরদেরকে ইনভাইট করা হয়। এটা শুনে ডনের বিশ্বাস হয়ে যায় যে ওই গ্যাং সেখানে অবশ্যই আসবে আর নিজেদের নেশার জিনিস বিক্রি করার চেষ্টা করবে। তো বন্ধুরা, পরের সিনে ডন, সারা, ফ্রেড, কিম ওই উৎসবে যাওয়ার জন্য কিশোরী স্টুডেন্টদের মতো সেখানে চলে যায়। সেখানে পার্টি চলছিল। এটা দেখে কিম সেখানে ডান্স করা শুরু করে। সারা কিমকে বকা দেয় যে এটা তুমি কি করছো, আমরা এখানে ডান্স করতে আসিনি। কিন্তু কিম বলে এখানে জয়েন হয়ে যাও মেরি জান, না হলে লোকেরা আমাদের সন্দেহ করবে। অন্যদিকে ডন সেখানে একটা ছেলের সাথে জুয়া খেলতে লাগে আর ইচ্ছে করে হেরে যায়। হেরে গিয়ে ডন ওই ছেলেকে জিজ্ঞেস করে ইয়ার এখানে কোথাও মাল পাওয়া যাবে, আমার তো আবার মাল ছাড়া খেলা করার মুডই হয় না। এদিকে ফ্রেড আর কিম নেশার জিনিস বিক্রি করার অ্যাক্টিং করে আর কিছু ট্যাবলেট বিক্রি করতে থাকে যেগুলো কোনো নেশার জিনিস না বরং অন্য কিছু। তাদের প্ল্যান হচ্ছে তাদের ট্যাবলেট বিক্রি করতে দেখে আসল গ্যাং তাদের সাথে অবশ্যই ঝগড়া করতে আসবে আর তখনই তারা তাদেরকে ধরে ফেলবে। তারা ডনের কাছে গিয়েও ট্যাবলেট বিক্রি করতে থাকে। তখন পেছন থেকে একটা আওয়াজ আসে যে আমাদের টিপে মাল বিক্রি করার তোমরা কে? আর বন্ধুরা, এটা ওই গ্যাং যারা ভিনি আর শাওমিকে কিডন্যাপ করেছে। এটা শুনে ফ্রেড রেগে জিজ্ঞেস করে আগে এটা বলো যে তুমি কে? ডন ওই গ্যাংদের সাইডে সরিয়ে ট্যাবলেট কিনে নেয়, কিন্তু সেই ট্যাবলেট গ্যাং লিডার কেড়ে নেয় আর নিজে খায় আর বলে এটা ফেক মাল, আসল মাল তো আছে আমাদের কাছে। তখন ডন বলে আমাকে তাড়াতাড়ি মাল দাও। এটা বলে ডন তার ব্যাগ খোলে যার ভেতরে ডন টাকা রেখেছে। এরপর গ্যাং লিডার ডনকে একটা বক্স দিতে লাগে যার মধ্যে নেশার ট্যাবলেট ছিল। ডন সেই বক্স নিতেই যাবে, ঠিক তখনই গ্যাং লিডার তার হাত ধরে ফেলে আর বলে তুমি কি আমাকে বোকা ভেবেছ? আমি তোমাকে ভুলিনি। আসলে তারা সারাকে বন্দি করেছিল আর তারা ডনের ব্যাপারেও জানতে পেরেছিল। ডন তাদের সাথে মজা নেয় যে হ্যাঁ আমাকে ভুলবেই বা কিভাবে, আমি যে তোমাকে মেরে মেরে তোমার নানির কথা মনে করে দিয়েছিলাম। ডন এসব বলার সাথে সাথে ফ্রেড একটা বন্দুক বের করে। এটা দেখে কিমও একটা বন্দুক বের করে। গ্যাং লিডার বলে আমি রাবার বুলেট বন্দুক দেখে ভয় পাই না, কিন্তু যখন তারা শুট করতে শুরু করে তার শব্দ এতটাই বিকট হয় যে গ্যাং লিডার তার গ্যাং নিয়ে ভয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই একটা বড় নেট দিয়ে তাদের সেখানে ধরে ফেলা হয়। এরপর ডন তাদের সামনে এসে মজা করে ডায়লগ বলতে থাকে। ডায়লগটা হচ্ছে ইফ ইউ আর ব্যাড আই এম ইউর ড্যাড। তো এটা বলে ডন তার সাথীদের সাথে বাইরে বের হয়ে যায়। যাওয়ার সময় ডন পুলিশ অফিসারকে কল করেও ছিল। কিছুক্ষণ পর পুলিশ এখানে চলেও আসে। পুলিশ অফিসারকে দেখে গ্যাং লিডার বলে তুমি ওখানে দাঁড়িয়ে কি দেখছো, তাড়াতাড়ি এখানে এসে আমাদেরকে খুলে দাও। আসলে গ্যাং লিডার এখনো জানে না যে সে পুলিশ অফিসার। অফিসার দেখে সেখানে অনেক ট্যাবলেট, আর শুধু এতটুকুই না, এখানে যা কিছু হয়েছে ডন আর সারা সেই সব কিছুর ভিডিও রেকর্ড করে রেখেছে। ক্যামেরা তারা এমনভাবে সেট করেছিল যেখানে ডন আর তার সাথীদের দেখা যাচ্ছিল না। গ্যাং লিডার আবার বলে আমাদেরকে খুলে দাও, না হলে তোমার মুখ ভেঙে দেব। পুলিশ অফিসার বলে মুখ ভেঙে দেবে? মুখ তো আমি তোমার ভেঙে ফেলবো, তোমার শ্বশুর বাড়ি জেলে, সেখানেই নিয়ে যাচ্ছি তোমাকে, চলো। আমি পুলিশ ইন্সপেক্টর, বুঝতে পেরেছো? এই কথা শুনে গ্যাং লিডার চমকে যায়। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই টিন টনিক উৎসবের আগে ডনেরা এই জায়গার ওনারের সাথে কথা বলেছিল যে তোমার জিমে স্টুডেন্টদের কাছে নেশার ট্যাবলেট বিক্রি করা হচ্ছে। যদি আমরা এই কথা পুলিশকে বলে দেই তাহলে তোমার দোকান বন্ধ হয়ে যাবে আর তুমি জেলে যাবে। এই কারণে একদিনের জন্য এই জায়গা তুমি আমাদের কাছে ভাড়া দাও। এভাবেই ভয় দেখিয়ে ডনেরা ওই লোককে তাদের কাজের জন্য রাজি করিয়েছিল, কিন্তু এখন তো স্টুডেন্টেরও দরকার ছিল, তাই তার জন্য তারা মঞ্চশিল্পী আর গাড়িতে জিনিস বিক্রি করে এরকম অনেক জায়গা থেকে ছেলে মেয়েদের টাকা দিয়ে স্টুডেন্ট বানিয়ে এখানে নিয়ে আসে
আর সবাইকে লেজারে খেলনা বন্দুকও দেয়। এরকম ভাবে তারা তাদের প্ল্যান খুব ভালোভাবে এক্সিকিউট করে। এরপর তারা গিয়ে ভিনি আর শিউমিকে বাঁচায় আর তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। সারা আর কিম তাদের খুব দেখাশোনা করে। এসব দেখে ডন বলে, ওয়াও ইয়ার, এরা দুজন তো নিজেদের বোনের থেকেও বেশি ভালোবাসছে। এরপর চারজন মিলে একটু এনজয় করে, কারণ তারা ভিনি আর শিউমিকে বাঁচাতে পেরেছিল। ফ্রেড আর কিম অনেক মজা করে ড্রিঙ্ক করে। এদিকে সারা ডনের হাতে আঘাত লেগেছে এটা দেখতে পায়। আসলে যখন ডন সারাকে গাড়ির নিচে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল তখন এই ব্যথা পেয়েছিল, তাই সারা একটা ব্যান্ডেজ বের করে ডনের হাতে লাগিয়ে দেয়। ডন বলে, তুমি তোমার সুপার পাওয়ার বেশি ব্যবহার করো না, এতে তোমার সমস্যা হয়। এই কথা শুনে সারা অনেক খুশি হয় আর বলে, আচ্ছা, তোমার আমার জন্য এত চিন্তা হয়? তোমার ভয় হচ্ছে যে যদি আমি খুব বেশি মনোযোগ দেই তাহলে বেহুশ হয়ে যাব, তাই না? ডন তখন বলে, দিনে এইসব স্বপ্ন দেখা বন্ধ করো। আমি তো এই জন্য বলছি যাতে তুমি আমার সাথে কাজ করতে পারো। যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কাজ কে করবে? এরপর সারা বলে, ঠিক আছে, তুমি যেহেতু এতবার রিকোয়েস্ট করছো তাহলে আমি না কিভাবে করতে পারি। এরপর থেকে আমি আমার সুপার পাওয়ার বেশি ব্যবহার করব না, এটা বলে সারা চলে যায় আর ভিনির বেডের পাশে গিয়ে শুয়ে পড়ে। তখনও আবার সারার সেই স্বপ্ন আসে যে ডনের মাকে কেউ মেরে ফেলছে। সারা কনফিউজড হয়ে যায় যে আমি বারবার কেন এই স্বপ্ন দেখছি। পরের সিনে আমাদেরকে ডন আর ফ্রেডকে দেখানো হয়। আসলে তাদের কেনেথের উপরে সন্দেহ যে কেনেথ কোনো ভুল তো অবশ্যই করছে। এর মধ্যে সেখানে সারা চলে আসে আর তারা তাদের প্ল্যান সারাকে বলে। সারা বলে, আমাকে কার উপরে নজর রাখতে হবে আর সে কোথায় কাজ করে। তখন ডন একটা কোম্পানির নাম বলে। এটা শুনে সারা বলে, এটা তো তোমার কোম্পানির নাম। ডন বলে, হ্যাঁ, আমার কোম্পানির একজন লোকের ওপরে তোমাকে নজর রাখতে হবে। তো পরের দিন সারা একদম প্রফেশনাল গেট আপে ডনের অফিসে আসে। ওইদিকে পুলিশ স্টেশনে গ্যাং লিডার পুলিশ অফিসারকে বলে, আপনাদের ভুল হচ্ছে, আমাদের ওই লোকেরা ফাঁসিয়েছে, এই মাল আমাদের নয়। পুলিশ অফিসার বলে, যদি এরকমই হয় তাহলে কি তোমরা ওই লোকেদের চিনতে পারবে যে তোমাদেরকে ফাঁসিয়েছে? তারা বলে, হ্যাঁ, অবশ্যই চিনতে পারবো। আসলে পুলিশ অফিসারেরও সন্দেহ যে তারা ছাড়া অন্য কেউ এই কেস ইনভেস্টিগেশন করছে, এই জন্য সে গ্যাং লিডারকে এই প্রশ্ন করছিল। এখান থেকে সোজা আমাদের ডনের অফিসে দেখানো হয়, যেখানে কেনেথের সেক্রেটারির জন্য ইন্টারভিউ চলছিল। আর ইন্টারভিউ নেয় ডনের সেক্রেটারি। সারার যোগ্যতা দেখে সে হতাশ হয়ে যায় যে এত কোম্পানিতে সারা কাজ করেছে, খুবই ভালো। ডাইরেক্টর ইমপ্রেস হয়ে সারাকে সিলেক্ট করে আর সারা হয়ে গেছে এখন কেনেথের সেক্রেটারি। এরপর কোম্পানির একজন স্টাফ সারার কাজ বুঝিয়ে দিয়ে বলে যে তুমি যার সেক্রেটারি তার নাম হচ্ছে কেনেথ, আসলে সে এই কোম্পানির চিফ ম্যানেজার। একটু রাগী, কিন্তু অ্যাডজাস্ট করে নিও, না হলে জানো তো সে তোমাকে জব থেকে বের করেও দিতে পারে। এরপর সারা যখন কেনেথের ছবি দেখে তখন সারা চমকে যায়, কারণ সে ক্লাবে কেনেথের মাথার উপরে বরফ ঢেলে দিয়েছিল ওই সময় যখন সে সারার সাথে খারাপ ব্যবহার করছিল। এরপর সারা ডনকে কল করে বকা দেয় আর বলে, এটা তুমি আমাকে কোথায় ফাঁসিয়ে দিয়েছো? ডন বলে, ভয় পেও না, আসলে সেই দিন তোমাকে একটু বেশি সুন্দর লাগছিল আর কেনেথ ড্রিঙ্কও করেছিল, এই জন্য তার হয়তো তোমার চেহারা মনে নেই। সারাও রেগে যায় আর বলে, যা ইচ্ছা তাই করো তুমি, আমি এখন যেহেতু এসেই গেছি তাই ওই কেনেথকেও দেখে নিচ্ছি। প্রথমে তো সারাকে আগে কেনেথের কেবিনে একটা সিক্রেট ক্যামেরা সেট করতে হবে, তাই সারা একটা স্পিকারের মধ্যে ক্যামেরা সেট করে। এর মধ্যে সেখানে কেনেথ আসে আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সারা বলে, আসলে এখানে একটু ধুলা জমা হয়েছিল, সেটাই পরিষ্কার করছিলাম, আর কিছু না, আর আমি আপনার নতুন সেক্রেটারি। কেনেথ বলে, ঠিক আছে। এরপর সারা তাড়াতাড়ি সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কেনেথ তাকে থামিয়ে দেয়। সারা তো অনেক নার্ভাস হয়ে যায় আর মনে মনে বলে, তার আবার আমার চেহারা মনে পড়েনি তো। কিন্তু কেনেথ বলে, এই ময়লা এখান থেকে কে সরাবে? এই কথা শুনে সারার জান চলে আসে আর বলে, ভালো হয়েছে মনে পড়েনি। এরপর সারা ওই ময়লা তুলে নিয়ে বাইরে যায় আর নিজের ক্যাবিনে আসে। তখনই একজন ফিমেল অ্যাক্টরের কল আসে আর সে বলে, আমি কেনেথের সাথে কথা বলতে চাই। সারাও তাড়াতাড়ি ওই কল কেনেথের কেবিনে কানেক্ট করে দেয়। এরপর নিজেই নিজেকে কংগ্রাচুলেশন জানায় আর বলে, ওয়াও, প্রথম দিনেই আমি বিজলির মতো ফাস্ট কাজ করছি। কিন্তু তখনই সেখানে কেনেথ এসে তার উপরে রেগে যায় আর বলে, এসব কি, যে কেউ কল করবে আর তুমি সেটা ডাইরেক্ট আমার কাছে কানেক্ট করে দেবে? এরপর থেকে এরকম করবে না। সারা ক্ষমা চায় আর বলে, আমি ধীরে ধীরে সবকিছুই শিখে নিব। কেনেথ তখন সারার কাঁধে হাত রেখে বলে, কোনো ব্যাপার না, প্রথম দিন এরকমই হয়, আমার একটা মিটিং আছে, তার জন্য ডকুমেন্ট তৈরি করে রেখো। সারা তো আগে থেকে জানতো যে কেনেথ মেয়েদের সাথে কিরকম ব্যবহার করে, তাই সারা এখানে কোনো রিয়াক্ট করে না। পরের দৃশ্যে দেখি মিটিংয়ে গিয়ে কেনেথ ঘুমাচ্ছিল। তখন ডন চলে আসে আর সারা কেনেথকে ওঠানোর জন্য তার পায়ে একটা ধাক্কা দেয়। তখনই কেনেথ জেগে যায় আর সামনে থাকা কাগজ উঠিয়ে কিছু পড়তে শুরু করে, কিন্তু তখনই কেনেথ রিয়েলাইজ করে এটা ভুল পেপার। এটা দেখে কেনেথ সারার উপরে রেগে যায় আর বলে, তোমার এত বড় সাহস যে তুমি পেপার উল্টাপাল্টা করেছো?
এর মধ্যে সেখানে কেনেথের অ্যাসিস্ট্যান্ট, যার নাম হচ্ছে নিক, সে চলে আসে আর বলে, স্যার, এটা সারার ভুল নয়, আমি ভুল করে ওই কাগজ এখানে রেখেছিলাম। তখন ডন কেনেথকে বকা দেয় আর বলে, তুমি কি এতটাই বোকা যে সামনে যেটা পাবে সেটাই পড়বে? কাজে মনোযোগ দাও, না হলে চাকরি থেকে হাত ধুতে হবে। এরপর কেনেথ তার কেবিনে গিয়ে নিকের উপরে চিল্লায় আর বলে, তোমার মাঝখানে বলার কি প্রয়োজন ছিল? কিন্তু নিক এখানে সারার প্রশংসা করে বলে, সে অনেক দায়িত্ববান মেয়ে, অবশ্যই সে আপনার কাজে আসবে। এই কথা শুনে মনে হয় কেনেথ এখানে নিকের কথা মেনে নেয়, আর এর কারণ একটু পরেই জানা যাবে। এরপর নিক সারার সাথে দেখা করে, তখন সারা নিককে বলে, আপনি আমাকে বাঁচিয়ে নিয়েছেন, এর জন্য থ্যাংক ইউ। নিক বলে, কোনো ব্যাপার না, কিন্তু তোমাকে কেনেথের ব্যাপারে অনেক কিছুই শিখতে হবে। এখন থেকে কোনো কলই তার কেবিনে কানেক্ট করবে না, আর নিজের পক্ষ থেকে কোনো মিটিং অ্যারেঞ্জ করবে না। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সে যা ইচ্ছে তাই বলুক, কিন্তু তোমাকে কি করতে হবে? তখন সারা তার মুখ বন্ধ করে দেখায় আর বলে, আমাকে এইভাবে মুখ বন্ধ রাখতে হবে। এসব দেখে নিক বলে, ওয়াও, তুমি অনেক উন্নতি করবে। পরের সিনে দেখি সারার কলিগরা সারাকে অ্যাডভাইস দেয় যে কেনেথ কারোর কথা শোনে না, শুধু তার অ্যাসিস্ট্যান্ট নিকের কথা ছাড়া। তোমাকেও নিকের মতো হতে হবে, তখনই কাজ হবে। পরের দৃশ্যে আমরা দেখি নিক কেনেথকে বলে, আপনাকে আপনার কাজ আরো সিরিয়াসলি নিতে হবে, না হলে অনেক কঠিন হয়ে যাবে। এটা শুনে কেনেথ রেগে যায় আর বলে, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পেরেছো? আমাকে কি করতে হবে আর কি করতে হবে না এটা আমি ডিসাইড করব, তুমি নয়। তখন নিক বলে, আপনার বাবার আপনাকে নিয়ে অনেক চিন্তা, আমার বিশ্বাস এরপর থেকে আপনি আপনার কাজের জন্য ফোকাস করবেন। বন্ধুরা, এসব কিছু ক্যামেরার মাধ্যমে ডন দেখছিল, আর সে হতাশ হয়ে পড়ে যে কেনেথ নিককে এত ভয় পাচ্ছে কেন, তাকে এত কিছু বলতে দিচ্ছে কেন। সে ভাবতে থাকে, আবার নিক মিডা আর কেনেথের কানেকশনের ব্যাপারে কিছু জানে না তো। ডন তাড়াতাড়ি ফ্রেডকে কল করে জিজ্ঞেস করে, তুমি কি কেনেথের গাড়িতে ট্র্যাকার ফিক্সড করেছো? ফ্রেড বলে, হ্যাঁ, সেটাই করছি। এর মধ্যে সেখানে কেনেথের বাবা চলে আসে, যার নাম হচ্ছে রিচার্ড। তার এই কোম্পানিতে একটা পার্টনার আছে। ডন তাকে খুবই রেসপেক্ট করে। আসলে ডনের ফ্যামিলি আর রিচার্ড বিজনেস পার্টনার ছিল, আর নিজের ফ্যামিলির পর ডনকে এই কোম্পানির সিইও বানানো হয়েছে। এজন্য কেনেথ ডনকে দেখতে পারে না আর নিজে সিইও হতে চায়। রিচার্ড ডনের জন্য একটি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। সে বলে, সে অনেক বড় একটা কোম্পানির ওনারের মেয়ে, যদি তুমি তাকে বিয়ে করো তাহলে তোমার বিজনেস আরো বড় হয়ে যাবে। আমি তার সাথে তোমার ব্লাইন্ড ডেটের অ্যারেঞ্জও করে দেব। রিচার্ড চলে যাওয়ার পর সেক্রেটারি হাসে। ডন বলে, কি হয়েছে, তোমার মনে তো লাড্ডু ফুটছে। তখন সেক্রেটারি বলে, কিছু না স্যার, আসলে আপনার তো মেয়েদের সাথে কথা বলারও অভ্যাস নেই, জানি না ব্লাইন্ড ডেটে কি হবে। ওইদিকে কিমের বেকারিতে একজন লোক এসে কিমের উপরে চিৎকার করতে থাকে আর বলে যে, তোমার বেকারির বনের মধ্যে একটা কাচের টুকরো পেয়েছিলাম, যেটা আমার জিহ্বা কেটে দিয়েছে। আমি এখনই পুলিশের কাছে তোমার নামে কমপ্লেন করব। কিম বলে, এরকম হতেই পারে না, আমার সব বন আমার নিজের হাতে তৈরি। এসব কিছু দেখে ফ্রেড সেখানে আসে আর বলে, আপনার সব প্রবলেম আমাকে বলেন, আমি একজন লয়ার। তখনই ওই লোক তাড়াতাড়ি বলে, দেখেছো, আমি এখন লয়ারও পেয়ে গেছি, এখন দেখো তোমার কি হয়। ফ্রেড তখন বলে, আমি আসলে এই মেয়ের লয়ার, এখন তুমি বলো তোমার কি সমস্যা। এই কথা শুনে ওই লোক চমকে যায় আর বলে, আসলে ওই বনের ভেতর একটা কাচের টুকরো পাওয়া গেছে, এটা খাওয়ার পর আমার জিহ্বা কেটে গেছে। তখন ফ্রেডের কাছে ডনের কল আসে। ফ্রেড কল অ্যাটেন্ড করে আর ওই লোককে ভয় দেখানোর জন্য বলে, হ্যাঁ ইয়ার বল, আসলে আমি একটা ইম্পর্টেন্ট কেস নিয়ে আছি। এখানে একজন লোক মিথ্যা গুজব ছড়াচ্ছে। তুমি তো জানোই যে এই অত্যাচারের শাস্তি কি হয়, মিনিমাম 15 লাখ টাকা জরিমানা আর 5 বছরের জেলের শাস্তি। একটা কাজ কর, এখন ফোন কেটে দে, আমি কেসটা সলভ করে আসছি। এরপর ফ্রেড ওই লোকের কাছে গিয়ে বলে, তাহলে কি সত্যি এই মেয়ের নামে কেস করতে চাও? লোকটা খুব ভয় পেয়ে যায় আর বলে, না, আমার তো শুধু জিহ্বা কেটে গেছে, তাই না, আমার তো কিছু হয়নি, জিহ্বার উপরে আমি প্লাস্টার লাগিয়ে নেব, ঠিক হয়ে যাবে। আসলে সেই লোক কিমকে এভাবে ভয় দেখিয়ে কিমের কাছ থেকে টাকা নিতে এসেছিল, কিন্তু খুব ভালো হয়েছে যে ঠিক টাইমে ফ্রেড সেখানে চলে আসে আর কিম বেঁচে যায়। এরপর কিমও ফ্রেডকে থ্যাঙ্কস বলে। ওইদিকে ডনের কাছে ফ্রেডের মেসেজ আসে যে, আমি ট্র্যাকিং ডিভাইস সেট করছি, এরপরের কাজ তুমি দেখে নিও, কারণ আমার একটা জরুরি কাজ আছে। এটা দেখে ডন চমকে যায় আর ভাবে, এর থেকে ইম্পর্টেন্ট কাজ আর কি হতে পারে। পরের সিনে কেনেথ একটা বড় বারে গিয়ে ড্রিঙ্ক করছিল। ডনও তার পিছু করতে করতে সেখানে যায়। অন্যদিকে ডনের সেক্রেটারি নতুন যারা জয়েন করেছে তাদের সবাইকে একটা জায়গায় পার্টি দেয়। সেখানে সেক্রেটারি তাদের অনেক কিছুই বোঝায় আর কোম্পানির কালচারের ব্যাপারেও জানায়। তখন একটা লোক তার কলিগকে জিজ্ঞেস করে, তোমার রোল মডেল কে? এই কথা শুনে সেক্রেটারি ভাবতে থাকে যে সে তো আমার নামই নেবে, কিন্তু সে বলে, আমি তো নিকের থেকে অনেক অনুপ্রেরণা পাই, সেই আমার রোল মডেল। এই কথা শুনে সেক্রেটারি তো ভেতরেই রেগে যায় আর বলে, পার্টি দিব আমি আর প্রশংসা হবে তার।
অন্যদিকে কেনেথ একটা মডেলের সাথে দেখা করে যে সারাকে প্রথমে এই ক্লাবেই নিয়ে এসেছিল। কেনেথ মডেলকে জিজ্ঞেস করে, সেদিন তোমার সাথে একজন মডেল এসেছিল, তোমরা দুজন মিলে একটা ছবিও তুলেছিলে তাই না? আমার সেই ছবি একটু দেখতে হবে। তো বন্ধুরা, বাইরে ডন একটা সিক্রেট মাইকের সাহায্যে তাদের সব কথা শুনে নেয়। এই কথা শুনে ডন একটু ভয় পেয়ে যায় আর ভাবে সে যেন জানতে না পারে সারাকে। আসলে কেনেথ এখনো সারার চেহারা চিনতে পারেনি, কিন্তু সেই দিন সারা যে নেকলেস পরেছিল সেটা কেনেথ একটু ঝুম করে দেখে। এখানে ডনেরও মনে হয় আমি যে নেকলেস খুঁজছি তার ব্যাপারে কেনেথ কিছু না কিছু তো অবশ্যই জানে। এখান থেকে আমাদের সেক্রেটারিকে দেখানো হয় যে পার্টির পর তার টিমকে নিয়ে ওই বারেই যায় যেখানে ডন কেনেথের পিছু করতে করতে এসেছে। কেনেথ বাইরে বের হওয়ার আগেই ডন সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখন একটা মেয়ে ডনকে থামিয়ে দেয়। ডন জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চেনো? এরপর মেয়েটা একটা কোম্পানির নাম বলে। তখন ডন বুঝতে পেরে যায় এটা ওই কোম্পানির ওনারের মেয়ে, যার সাথে রিচার্ড ডনের বিয়ে নিয়ে এসেছিল। ডন বলে, ঠিক আছে, আমরা অন্য একদিন কথা বলবো, এখন আমার ইম্পর্টেন্ট কিছু কাজ আছে। কিন্তু ওই মেয়েটা ডনের সাথে শুধু কথা বলতেই থাকে। তো ডন কোনোভাবে ওই মেয়েকে ম্যানেজ করে বের হতে যাবে, ঠিক তখনই সেখানে কেনেথ চলে আসে আর বলে, তুমিও আমার গুপ্তচর বৃত্তি করছো? ডন বলে, আমার তোমার উপরে কোনো ইন্টারেস্ট নেই, আমার একটা মিটিং আছে, এই জন্য এখানে এসেছি। ঠিক সেই সময় সেক্রেটারি তার টিমকে সেখানে নিয়ে আসে। ডন তাদের জন্য এখানে একটা টেবিল বুক করে রেখেছিল। সেখানে কেনেথকে দেখে সবাই চমকে যায়, কারণ সে এক নম্বরের বদমেজাজি লোক। এরপর ডন তাদের সবাইকে বসতে বলে আর কেনেথও নিজের ইচ্ছায় সেখানে জয়েন করে। আসলে সব মেয়েরা নিককে অনেক পছন্দ করে, তাই তাকে দেখে সবাই খুশিও হয়ে যায়। তখন ডন সারাকে মেসেজ করে বলে যে তুমি চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে সমস্যা হতে পারে। সারাও সবাইকে এটা বলে চলে যেতে চায় যে আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাকে যেতে হবে। কিন্তু কেনেথ বলে, তুমি আমার সেক্রেটারি হয়ে আমার সাথে ড্রিঙ্ক করবে না, একটা ড্রিঙ্ক করে যাও। এটা বলে কেনেথ সবার গ্লাসে ড্রিঙ্ক পরিবেশন করে। ডন বুঝতে পেরে যায় যে নেশায় আজ সবাই সব সত্যি বলে দেবে। সবাই অনেক ড্রিঙ্ক করে আর নেশায় একটা মেয়ে কেনেথকে বলে, আপনি এত বদ মেজাজি কেন? আপনি আপনার স্টাফের সাথে একটু হেসে কথা বললে কি আপনার মুখ ভেঙে যাবে? সেক্রেটারিও নেশা অবস্থায় বলে যে কেনেথ সে এমনই অহংকার নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু মিটিংয়ে গিয়ে এসে ঘুমায়। এরপর ডন হাসে আর বলে, কালকে অফিসে অনেক বড় কাণ্ড হতে চলেছে, কারণ কেনেথ তাদের কথা শুনতে পারেনি আর গ্লাসের পর গ্লাস ড্রিঙ্ক করতে থাকে। তার অবস্থা তো একদমই খারাপ। কেনেথ সারাকেও ড্রিঙ্ক করাতে থাকে আর তারাও ড্রিঙ্ক করতেই থাকে। এরপর পার্টি শেষ হয়ে যায় আর সবাই সবার রাস্তায় চলে যায়। ডন বেশি ড্রিঙ্ক করেনি, তাই ডন সেক্রেটারিকে একটা ট্যাক্সিতে পাঠিয়ে দেয়। নিক তাকে সামলায় আর তার চলে যাওয়ার পর ডন তার গাড়ি করে সেখান থেকে চলে যেতেই থাকে। তখনই সারাকে সে দেখে যে সেখানে দাঁড়িয়েছিল। তখনই নিক আসে আর বলে, তুমি ওই বেকারির কাছে থাকো তাই না? আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। ডনও চিন্তায় পড়ে যায় যে সে সারার সাথে কেন কথা বলছে, কিন্তু সারা বলে, আপনি চলে যান স্যার, আমি পায়ে হেঁটে চলে যাব। নিকও জেন্টলম্যানের মতো সেখান থেকে চলে যায়, জোর করে কিছুই করে না। এরপর সারা রাস্তায় চলতে থাকে। তখন ডন তার পিছু পিছু যায়। মনে হচ্ছিল সারার অনেক নেশা হয়ে গেছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ডন ভাবে সে যেখানে যাক তাতে আমার কি। এটা ভেবে ডন চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ করে ডন আয়নাতে দেখে সারাকে কোথাও দেখা যাচ্ছে না। তখন ডন বুঝতে পারে না যে সে তাকে কোথায় খুঁজবে। এরপর ডন নিজেই নিজের সাথে কথা বলে যে যা হয়েছে হয়েছে, সে ঠিক আছে, সে আমার সাথে কাজ করে, তাকে দেখে রাখার দায়িত্ব আমার। তাছাড়া আমাদের মধ্যে কোনো কিছুই নেই, কোনো ভালোবাসাও নেই। এভাবে ডন নিজের মনকে মানিয়ে বাইরে এসে দেখে সারা পাশের বাস স্টপে বসে আছে। তখন ডন তাকে কিছু জিজ্ঞেস করতেই যাবে, এর মধ্যে সারা বাস স্টপের বেঞ্চে শুয়ে পড়ে। ডন বলতে থাকে, আমি তো নিজেই কষ্ট কিনেছি, জানি না আমি এসব কেন করছি। এটা বলে ডন সারাকে তুলে নেয় আর তাকে গাড়ির কাছে নিয়ে যায়। সারা তো নেশা করে তার অবস্থা খুবই খারাপ করে ফেলেছে। ডনের মাথার চুল টানে, জানি না আরো কত কথা বলে। তো এরপরে ডন অবশেষে তার গাড়ি করে নিয়ে সারাকে তার বাসায় পৌঁছে দেয়, এমনকি তাকে তার রুমে বেডের উপরে নিয়ে গিয়ে শুয়েও দেয়। তখনই সারা উঠে তার হাত দিয়ে ডনের মুখ ধরে বলে, আমার এরকম কেন মনে হচ্ছে যে আমি এই মুখটা কোথাও দেখেছি, তুমি কে? ডন এসব দেখে হাসে আর বলে, সারা নেশায় এরকম নাটক কেন করছে। এরপর যখন সারা শুয়ে পড়ে তখন ডন সেখান থেকে চলে যেতেই লাগে। তখনই কেউ দরজা নক করে, আর সেটা অন্য কেউই নয় বরং পুলিশ ইন্সপেক্টর। সারা তো ঘুমের মধ্যে উঠে দরজা খুলতে যায়। তখন ডন বলতে থাকে, সারা এবার আমার সব শেষ করে দেবে। এটা বলে ডন সারাকে ধরে আর দুজন বিছানার উপরে পড়ে যায় আর সারারও ঘুম ভেঙে যায়। আর এরই সাথেই এই পার্টটিও টুইস্ট রেখেই এখানেই শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই পার্টটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পার্টি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।